Welcome to Tripura Info News Update. গণতন্ত্রের কবর রচনার এক ইতিহাস ভারতবর্ষে আচানক সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সদর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক বন্ধুরা অবগত আছেন আগামীকাল 25শে জুন ভারতবর্ষের ইতিহাসে গণতান্ত্রিক ইতিহাসে কলঙ্কময় একটি অধ্যায়ের 50তম বছর। 1975 সালে এই দিনেই 25 জুন তারিখে সংবিধানকে পদদলিত করে ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষমতাকে শীর্ষে রেখে বি.আর. আম্বেদকরের দেখানো যে সাংবিধানিক রীতিনীতি তাকে ধূলিসাৎ করে দিয়ে গণতন্ত্রের কবর রচনার এক ইতিহাস রচিত হয়েছিল এবং সেই ইতিহাস ভারতবর্ষে আচানক দেশ জুড়ে তৎকালীন প্রধানমন্ত্রী কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 25 জুন মধ্যরাতে গণতন্ত্রের কবর রচনা করে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। ভারতীয় সংবিধান অনুসারে দেশে জরুরি অবস্থা তখন হতে পারে যদি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, বৈদেশিক আগ্রাসন হয়, আভ্যন্তরীণ সামগ্রিকভাবে দেশ জুড়ে তুমুল বিক্ষোভ বা বিদ্রোহ, এই ধরনের কয়েকটি বিষয়। কিন্তু সেদিন তার কোনোটাই হয়নি। তার কারণ ছিল 71 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস পূর্ণ বহুমত নিয়ে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এলাহাবাদ হাইকোর্টে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে বিরোধী প্রার্থী ছিলেন রাজনারায়ণ, উনি স্পষ্টভাবে এলাহাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন যে ইন্দিরা গান্ধীর জয় অবৈধ, অসাংবিধানিক, তিনি ক্ষমতার অপপ্রয়োগ করেছেন, দুর্নীতিপরায়ণ আচরণ করেছেন এবং ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন, এটা গণতান্ত্রিক জয় নয়। সেই আপিলের পর অনেকদিন স্বাভাবিকভাবেই কোর্টের যে প্রসিডিউর হয় সেটা চলছিল এবং 1975 সালের 12ই জুন এলাহাবাদ হাইকোর্ট আদেশ দেয় যে ইন্দিরা গান্ধীর জয় একেবারে অগণতান্ত্রিক ছিল, ক্ষমতার অপব্যবহার হয়েছিল, দুর্নীতিপরায়ণ আচরণ হয়েছিল এবং তাকে বলা হয় 6 বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বে বা সাংবিধানিক দায়িত্বে থাকার কোনো অধিকার তার নেই, অযোগ্য ঘোষণা করা হয় তাকে। এবং এই অযোগ্য ঘোষণা করার পর বলা হয় 6 বছর তিনি আর কোনো নির্বাচিত পদে থাকতে পারবেন না। নারায়ণ, শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, শ্রী লালকৃষ্ণ আডবাণীজি, শ্রী মুরলী মনোহর যোশীজি, শ্রী রাজনাথ সিংজির মতন ব্যক্তি থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন জায়গায় বিনা বিচারে তাদেরকে বন্দী করা হয়েছে, জেলে থাকতে বাধ্য করা হয়েছে এবং যেখানে বিচার বিভাগীয় পদোন্নতি সেটাকে খেয়াল খুশি মতো রদ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে সংবিধান সংশোধন করে
নিজেদের কংগ্রেসের পরবর্তীকাল শাসনের একটা এজেন্ডা তৈরি করার জন্য দুটো শব্দকে অসাংবিধানিকভাবে জুড়ে দেওয়া হয়েছিল সংশোধনের নাম করে। সেই শব্দগুলি কি ছিল? ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক। জোর করে সেটাকে অন্তর্ভুক্ত করা হলো। এবং এই যে একটা ব্যবস্থা চলছিল, সেই ব্যবস্থা থেকে কংগ্রেস কিন্তু আজকেও বেরিয়ে আসতে পারেনি, আপনারা লক্ষ্য করবেন। এবং সেই সময়ে দিল্লিকে সৌন্দর্যায়নের জন্য সেখানে তোকমার গেটে যে গরিব অংশের মানুষ ছিল, তার আগে কংগ্রেস যে স্লোগান দিয়েছিল গরিবি হাটাও, দেখা গেল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। তাদের উচ্ছেদ করতে গিয়ে গরিবি হাটাওটা স্লোগান ছিল, গরিব হাটাওটা মুখ্য হয়ে গেছিল। সেখান থেকে তার চিত্র ভারতবর্ষের সামনে পরিষ্কার হয়ে গেছে। কাজেই আজকের দিনে যারা গোটা দেশের সরকারকে নিয়ে কথা বলেন, আমরা রাজ্যবাসী এবং দেশবাসীর কাছে, ভারতীয় জনতা পার্টি পরবর্তী প্রজন্মের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, সমাজের যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী আছেন, তারাও এর থেকে বাদ যাননি। কিশোর কুমারজিকে বলা হয়েছিল তাদের একটি রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে সঙ্গীত পরিবেশনের জন্য, তিনি অস্বীকার করায় তার গান বন্ধ করে দেওয়া হয়েছে। আকাশবাণীতে তার গান প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এই আক্রমণ থেকে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী কেউ সেখানে কিন্তু রেহাই পাননি। এবং রাজনাথ সিংজি যখন জেলে ছিলেন বন্দী, তার জীবনে মানুষের যেটা সবচেয়ে বেশি নির্মম পরিণতি হয়, সেই সময়ে মায়ের মৃত্যু হয়। তিনি মাকে শেষবার দেখতে চেয়েছিলেন। যে কোনো ন্যায় বিচার এটা অ্যালাউ করে, কিন্তু তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার সেই জরুরি অবস্থায় রাজনাথ সিংজির মায়ের শেষকৃত্যে তাকে যোগদান করতে দেয়নি। আরএসএস থেকে, এবিভিপি থেকে শুরু করে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং যাদের যাদের তাদের পছন্দ হতো না, তাদেরকে জাতীয়তা বিরোধী একটি তকমা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে দেয়া, তাদের সমস্ত কাজকর্মকে বন্ধ করে দেয়া, এই ধরনের একটি অরাজক পরিস্থিতি তৈরি করে দিয়ে আসলে তারা গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সংবিধানকে পদদলিত করেছে, নির্মমভাবে সংবিধান হত্যা লীলায় সেই সময় তারা মেতে উঠেছিল। এবং তারপরে ক্ষমতা যাতে প্রলম্বিত যাতে হতে পারে, তার জন্যে লোকসভার ক্ষমতাকাল 5 বছরকে 6 বছর পর্যন্ত করার প্রয়াস পর্যন্ত সেখানে নেওয়া হয়েছিল। এবং এই যে একটি জরুরি অবস্থাকালীন পরিস্থিতিতে সার্বিক দেশ জুড়ে আক্রমণ চলছিল, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাজকর্ম দেখি, আমাদের আজকেও মনে হয় 50 বছর পরেও কংগ্রেস সেই নেতিবাচক, সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, জাতি বিরোধী, ভারত বিরোধী যে অবস্থান, সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারেননি। যারা বিভিন্ন সময় আন্দোলনের নামে সংবিধান বাঁচাও বলে যখন আন্দোলন করেন, কখন আন্দোলনটা করেন? যখন দেখা যায় তাদের কোনো কুকীর্তি, তাদের কোনো কেলেঙ্কারের উপর সরকারি প্রতিষ্ঠানগুলি তদন্ত করছে, সংবিধান হাতে নিয়ে বেরিয়ে যান, সংবিধান বিপন্ন, সংবিধান বাঁচাও। আসলে সংবিধানকে তো তারা হত্যা করেছিলেন সেদিন। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভারতবর্ষের বাইরেও এই কংগ্রেসের নেতৃত্বের একটা অংশ, যার মধ্যে অন্যতম রাহুল গান্ধী, তিনিও গিয়ে কি করছেন? ভারতের শৌর্য, বীর্য, সম্মান এইগুলিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ভারতবর্ষের উত্থানকে খাটো করার চেষ্টা করছেন। সেটাও তাদের সেই সময়কার 50 বছর আগের যে তাদের মানসিকতা ছিল, সেই মানসিকতারই প্রতিফলন হিসেবে আমরা মনে করি। সোশ্যাল মিডিয়ায় বলুন কিংবা বিদেশের মাটিতে বলুন, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা বলুন,
আসলে দেশটাকে, ভারতবর্ষটাকে, ভারতের সংবিধানটাকে তাদের কাছে প্রধান হয়নি, অগ্রণী জায়গায় স্থান পায়নি। তার জন্যই শুধুমাত্র ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করে, তাদের মতন করে, তাদের সুরক্ষার জন্য, তাদের স্বার্থ উদ্ধারের জন্য এখনো তারা 1975 সালের মানসিকতা নিয়ে চলছেন। কাজেই এইটাকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সঙ্গে ত্রিপুরার প্রতিটি জেলায় আগামীকাল এই সংবিধান হত্যা দিবস বা জরুরি অবস্থার 50 বর্ষ আমরা প্রদর্শনীর মাধ্যমে, আলোচনা চক্রের মাধ্যমে প্রতিটি সাংগঠনিক জেলায় আগামীকাল থেকে শুরু হবে। 8টি জেলায় আগামীকাল আমাদের কার্যসূচি হবে। সদর, আরবান এবং রুরাল জেলায় আমরা এই কার্যসূচি বাস্তবায়ন করব আগামী 28 তারিখ। আর বাকি সমস্ত জেলায় আগামীকাল এই কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে আমরা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ছাত্র, যুবক থেকে শুরু করে আমাদের বোনেরা, মায়েরা যারা আছেন, সমাজের বিদ্বজ্জন যারা আছেন, সবার কাছে সেই কালো দিনের ইতিহাস তুলে ধরব। তার থেকে আমাদের কি করণীয় রয়েছে সংবিধানের জন্য, সংবিধানের প্রতি আনত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে ভূমিকা পালন করে চলেছেন সেই বিষয়গুলিকে, এবং কংগ্রেস যেভাবে তার বিরুদ্ধাচরণ এখনো করছে সেই 75 সাল থেকে, 1975 থেকে শুরু করে, সেই বিষয়গুলিকে আমরা মানুষের কাছে নিয়ে যাব, যাতে করে আমরা গণসচেতনতার মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে একটি শ্রেষ্ঠ প্রদেশে এবং দেশকে একটি উন্নত দেশ, বিকশিত দেশে পরিণত করার যে লক্ষ্যমাত্রা নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি কাজ করে চলেছেন, সেই লক্ষ্য অর্জনে সমস্ত দেশবাসী যাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই লক্ষ্যেই এই গণসচেতনতার জন্য আমরা এই কাজগুলি করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সোশ্যাল মিডিয়ায় বলুন কিংবা বিদেশের মাটিতে বলুন, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা বলুন, আসলে দেশটাকে, ভারতবর্ষটাকে, ভারতের সংবিধানটাকে তাদের কাছে প্রধান হয়নি, অগ্রণী জায়গায় স্থান পায়নি। তার জন্যই শুধুমাত্র ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করে, তাদের মতন করে, তাদের সুরক্ষার জন্য, তাদের স্বার্থ উদ্ধারের জন্য এখনো তারা 1975 সালের মানসিকতা নিয়ে চলছেন। কাজেই এইটাকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সঙ্গে ত্রিপুরার প্রতিটি জেলায় আগামীকাল এই সংবিধান হত্যা দিবস বা জরুরি অবস্থার 50 বর্ষ আমরা প্রদর্শনীর মাধ্যমে, আলোচনা চক্রের মাধ্যমে প্রতিটি সাংগঠনিক জেলায় আগামীকাল থেকে শুরু হবে। 8টি জেলায় আগামীকাল আমাদের কার্যসূচি হবে। সদর, আরবান এবং রুরাল জেলায় আমরা এই কার্যসূচি বাস্তবায়ন করব আগামী 28 তারিখ। আর বাকি সমস্ত জেলায় আগামীকাল এই কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তার মাধ্যমে আমরা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ছাত্র, যুবক থেকে শুরু করে আমাদের বোনেরা, মায়েরা যারা আছেন, সমাজের বিদ্বজ্জন যারা আছেন, সবার কাছে সেই কালো দিনের ইতিহাস তুলে ধরব। তার থেকে আমাদের কি করণীয় রয়েছে সংবিধানের জন্য, সংবিধানের প্রতি আনত থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি যে ভূমিকা পালন করে চলেছেন সেই বিষয়গুলিকে, এবং কংগ্রেস যেভাবে তার বিরুদ্ধাচরণ এখনো করছে সেই 75 সাল থেকে, 1975 থেকে শুরু করে, সেই বিষয়গুলিকে আমরা মানুষের কাছে নিয়ে যাব, যাতে করে আমরা গণসচেতনতার মাধ্যমে ত্রিপুরা রাজ্যকে একটি শ্রেষ্ঠ প্রদেশে এবং দেশকে একটি উন্নত দেশ, বিকশিত দেশে পরিণত করার যে লক্ষ্যমাত্রা নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি কাজ করে চলেছেন, সেই লক্ষ্য অর্জনে সমস্ত দেশবাসী যাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই লক্ষ্যেই এই গণসচেতনতার জন্য আমরা এই কাজগুলি করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.